পশ্চিমবঙ্গে ড্রপ আউট সংখ্যা ভারতবর্ষের নাম্বার 1, যেখানে পশ্চিমবঙ্গের অন অ্যান অ্যাভারেজ ড্রপ আউট সংখ্যা 18.75% জানুয়ারি মাসে। আপনারা এখন চাকরি বাতিল হওয়ার জন্য আপনারা আন্দোলন নেমেছেন, উইচ ইজ ওয়েলকাম বাই দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমাদের বক্তব্য যে এই যে আপনাদের স্কুলে, আমরা তো শিক্ষক হয়েছি কারণ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, যদি স্টুডেন্টই না থাকে স্কুলে তাহলে আমরা কাকে পড়াবো? এবং আমি এক্স্যাক্ট ডেটাটা আপনাকে বলছি, যেটা আমি বললাম যে 18.75% ড্রপ আউট লাস্ট ইয়ারে 23-24-এ, এবং প্রায় 3000-এরও বেশি স্কুল আছে যেখানে কোনো স্টুডেন্টের এনরোলমেন্টই হয়নি, অর্থাৎ স্টুডেন্ট লেস। এবং সেই সমস্ত স্কুলে প্রায় 15,000 টিচাররা পড়ান, তারা কাদেরকে পড়ান? এইটা নিয়ে আপনাদের কোনো আন্দোলন ছিল না কেন? চাকরি বাতিল হওয়ার আগে অবধি একটা কোনো পেটিশন বা একটা কোনো আন্দোলন, মিছিল, মিটিং কি আপনাদের তরফ থেকে করা হয়েছিল, শিক্ষকদের তরফ থেকে, যে কেন স্টুডেন্ট ড্রপ আউট হচ্ছে পশ্চিমবঙ্গে এত? এরকমটা তো ছিল না এর আগে, কিছু বলবেন? আমি যে স্কুলের শিক্ষক, উজিরপুর হাই স্কুল, সেই স্কুলের ছাত্র সংখ্যা 1600 এবং আমরা আছি মাত্র 13 জন পার্মানেন্ট টিচার। সেখানে ট্রান্সফার হয়ে গিয়ে অনেকজন চলে গেছিলো, যেখানে মানে এনসিটি নিয়ম অনুযায়ী 1:30, সেখানে আমাদের টিচারের সংখ্যা অনেক কম আমাদের স্কুলে, কিন্তু ছাত্র সংখ্যা অনেক বেশি। ম্যাক্সিমাম শহরের স্কুলে এরকম অবস্থা দেখা গেছে। কারণ কি? ইনফ্রাস্ট্রাকচারের অভাব প্রথমত, ঠিক আছে। অনেক যেমন ঠিকঠাকভাবে টিচার নিয়োগ হচ্ছে না, তারপর টিচারদের যে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল সে প্রশিক্ষণ ঠিকমতো দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। আপনাদের পার্টিকুলার স্কুলে হয়তো স্টুডেন্ট রয়েছে, শিক্ষক কম। আপনি বীরভূম থেকে এসেছেন, বীরভূমের ডেটা বলছে যে বীরভূমের ড্রপ আউট সংখ্যা হচ্ছে 17.2%। শুধু আপনাদের স্কুলে হয়তো টিচার কম, স্টুডেন্ট বেশি, কিন্তু বাদবাকি স্কুলে তো তেমনটা নয়। এবং এই ইনফরমেশনটাকে আপনাদের জানা ছিল আমি বলার আগে যে এত ড্রপ আউট হচ্ছে পশ্চিমবঙ্গে? ড্রপ আউট হচ্ছে এটা আমরা জানি। কারণ কি? বর্তমানে যে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, ছেলেরা বলছে আমরা পড়াশোনা করে কি করব, এখানে শিল্প নেই, ঠিক আছে। তারপর কাজ করা যে বিভিন্ন যে সংস্থা, কাজ করা কোনো যে মানে এখানে যে একটা কাজ করার যে সুযোগ নেই। ম্যাক্সিমাম পড়াশুনো করে তারা বাড়ি অন্য স্টেটে চলে যাচ্ছে। আমরা বারবার গেছি। এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ছাত্রদেরকে বলছি তোমরা আগে পড়াশোনাটা করো, পড়াশোনা করে বিভিন্ন টেকনিক্যাল লাইনে যেতে পারো, ঠিক আছে। যেমন এলসি বা যেগুলো রয়েছে, বিভিন্ন যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্সগুলো, সেটা তোমরা পড়াশোনা করো। ছাত্রদের সাথে কথা বলেছেন, আমি বলছি যে প্রশাসনের কাছে আমাদের স্কুলে এই জন্য ভোকেশনাল ক্লাসও শুরু হয়েছে, ঠিক আছে। যেমন ওয়েল্ডিং থেকে শুরু করে কম্পিউটারে বিভিন্ন যে আইটি সেক্টর বিভিন্ন ক্লাসগুলো শুরু করা হয়েছে, ঠিক আছে। কোনো প্রশাসনের কাছে কোনো পেটিশন বা আন্দোলন বা কিছু এমনটা কিছু করেছিলেন? আমরা ডিআই অফিসে এবং আমাদের যে আছে না, যে বিভিন্ন যে সেন্টার, গভর্নমেন্ট সেন্টার, এলসি কলেজ, সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে জানিয়েছিলাম যে ছাত্র ড্রপ আউট হয়ে যাচ্ছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়ান, অন্তত আমরা স্কুলে ক্যাম্পাসিং করুন, ক্যাম্পাসিং ব্যবস্থা করুন। যেমন আমাদের স্কুলে টেলারিং কোর্স শুরু হয়েছে, কিন্তু সেখানে যে শিক্ষক নিয়োগ হয়েছে তার স্যালারি মাত্র খুব কম, সে মাত্র মাসে 5000 টাকা স্যালারি পাচ্ছে, তার সংসার কীভাবে চলবে? আচ্ছা, আপনাদের এই যে আপনাদের চাকরি চলে গেছে, আমি অনেককে এরকম বলতে শুনছি তাদের বাচ্চাদের পড়াশোনাটা বিঘ্নিত হতে পারে, কারণ তারা স্কুলে মায়না দিতে পারবে না। আপনার ছেলে মেয়ে আছে? আমার মেয়ে আছে। আচ্ছা, সে কোন স্কুলে পড়ে? 1.5 বছর বয়স বাচ্চা। ও বাচ্চা। আপনাদের? আমারও বাচ্চা, এখন 3 বছর বয়স, স্কুলে পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছেলেমেয়েরাও বেসরকারি স্কুলে পড়ছে, তার কারণ কি বলে মনে হয়? না, বেশিরভাগই বেসরকারিতে পড়ে সেরকম নয়। যেমন আমি আমার স্কুলের কথা বলি, আমার স্কুলে মোটামুটি আমরা পার্মানেন্ট টিচার 13 জন আছি। তাদের মধ্যে তো বেশিরভাগ টিচারের স্টুডেন্টরা আমাদের স্কুলেই পড়ে বা কোনো সরকারি স্কুলেই পড়ে। যারা পড়ে না, শহর এলাকার হয়তো কিছু টিচার আছে যাদের স্টুডেন্টদেরকে হয়তো শহরের সরকারি স্কুলগুলোতে না পড়িয়ে তারা বেসরকারি স্কুলগুলোতে। কারণটা কি বলে মনে হয় আপনার? কারণটা ওখানে দেখা যায় শুধুমাত্র যে পড়াশোনা হয় না সেটা নয়, এখানে ইনফ্রাস্ট্রাকচারটা একটা কারণ হতে পারে। শহরের স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম তাদের যে বন্ধুবান্ধব তারা দেখছে যে অন্যান্য জায়গায় পড়ছে ছোটো থেকে, সেইগুলোই কারণ হতে পারে। এছাড়া গ্রাম অঞ্চলে কিন্তু এরকম নেই খুব একটা। গ্রাম অঞ্চলে বেসরকারি স্কুলও কম তুলনামূলকভাবে। আমাদের স্কুলে 2 জন শিক্ষক আছে, তারা আমাদের তার ছেলেরা আমাদের স্কুলেই পড়েছে। পড়াশুনো করার পর তারা 90 থেকে 95% মার্কস পেয়েছে, এবং তারা আমাদের উজিরপুর হাই স্কুলে পড়ে বর্তমানে সিউড়ি জেলা স্কুলে পড়াশোনা করছে, গভর্নমেন্ট স্কুলেই পড়াশোনা করছে। আচ্ছা, আপনাদের স্কুলে নিশ্চয়ই মিড ডে মিল দেওয়া হয়? বর্তমানে আপার প্রাইমারিতে গভর্নমেন্টের যে টাকা বরাদ্দ টাকা মিড ডে মিলের ক্ষেত্রে সেটা হচ্ছে 10 টাকা 17 পয়সা।
6 to 8 আপার প্রাইমারি, 10 টাকা 17 পয়সা। আপনার কি মনে হয় 10 টাকা 17 পয়সায় বাচ্চাদের পেট ভরানো সম্ভব? কখনোই সম্ভব নয়। এটা নিয়ে আপনাদের কোনো পিটিশন বা কিছু প্রতিবাদ? আমরা জানিয়েছি, কিন্তু বলছে কে জানিয়েছে? আমরা জানিয়েছি, এতে খাদ্য দপ্তরে জানিয়েছি। হ্যাঁ, আমার চিঠি লিখে লিখে, কিন্তু বলছে আমরা কি, আমরা জানিয়ে দিই ডিআই অফিস থেকে খাদ্য দপ্তর আমরা জানিয়েছি যে এর মধ্যে আমরা কী করে চালাবো। বলছে এইভাবে চালান, উপরে যদি উপর থেকে আমরা টাকা পয়সা না পাই তাহলে আমরা কী করবো, কোথা থেকে ব্যবস্থা করবো? আন্দোলনটা হয়নি কেন? এই যে এখন আপনারা এত লোক এসেছেন, এখানে বসেছেন, এবং ডেফিনেটলি এটা একটা সাড়া ফেলছেন আপনারা। প্রত্যেকটা মানুষ জানতে পারছে যে আপনারা রাস্তায় রয়েছেন, মাঠে ময়দানে রয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন। এগুলোও তো অন্যায়, এগুলোর বিরুদ্ধে তখন আপনাদের প্রতিবাদ হয়নি কেন? শুধুমাত্র চাকরি চলে যাওয়ার পরেই আপনারা রাস্তায় কেন? দেখুন, 2016 সালে যারা ব্যাচের চাকরি করে পেয়েছে তারা ম্যাক্সিমাম শিক্ষক হচ্ছে এফিসিয়েন্ট। তারা এফিসিয়েন্ট মানে তারা দক্ষ। হ্যাঁ, সব কাজ ম্যাক্সিমাম স্কুলে যে 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 স্কলারশিপ থেকে শুরু করে নোডাল টিচার থেকে শুরু করে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ তারা চালায়। মিড ডে মিলের ব্যাপারে তারা জানিয়েছে, কিন্তু তারা এখন জুনিয়র, তারা HM-কে জানিয়েছে বা যারা সিনিয়র জানিয়েছে, তারা বলছে সরকার যা পদক্ষেপ নেয় তাই করবো। এখনও তো আপনারা জুনিয়র, এখন যখন আপনারা রাস্তার প্রতিবাদ করছেন এখনও তো জুনিয়র। তাহলে যখন আলটিমেটলি চাকরিটা চলে গেল তখনই আমরা রাস্তায়। ততক্ষণ ব্যাপারটা আমাদের ঘাড়ের ওপর আর কি খাড়াটা ছিল না, ততক্ষণ আমরা রাস্তা নেই। এটা কেন, আমি এটাই জানতে চাইছি। দেখুন, একটা কথা আপনাকে বলছি, চাকরি চলে যাওয়ার জন্য রাস্তায় আছি। চাকরি চলে যাওয়ার যে কিন্তু শিক্ষকরা তো আসলে স্টুডেন্টদের জন্য, যদি স্টুডেন্টই আমাদের ঠিকঠাক না দেখুন, থাকে, আমরা স্কুলে- যদি ড্রপ আউট বেড়ে যায়, মিড ডে মিল পর্যাপ্ত টাকা দেওয়া না হয়, এবং পশ্চিমবঙ্গ আজকের দিনে চাইল্ড ম্যারেজে নাম্বার 1 শুধু শিক্ষকদেরকেই দাঁড়াতে হয়। না, কিন্তু শিক্ষকদের তো একটা দায় থাকে। দায় আমাদের দায় থাকে না? দায় আমাদের আছে। মিড ডে মিলে শিক্ষকরা তো ফার্স্ট গার্জিয়ান স্কুলে। দায়িত্ব কতটুকু? আমরা দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠির মাধ্যমে জানাবো। তার বাইরে আমরা আর কি করণীয় আছে? কেন আন্দোলন মিছিল? আন্দোলন মিছিল কি হয় না? কারণ হয়েছে। হ্যাঁ, অনেক সংগঠন তারা আছে যারা আন্দোলন মিছিল করে, তারা তাদের ওই প্রতিবাদে ওই কথাগুলোও তুলে ধরে। যে তুলে ধরে না তা নয়, কারা? যত সংগঠন আছে আমাদের আমি শিক্ষকদের সংগঠন একটা নাম বলুন। হ্যাঁ, APGWTA বলে একটা সংগঠন আছে, তারপরে আর BGTA বলে একটা সংগঠন আছে, তারপরে তারা এগুলো নিয়ে কথা বলেছে। অবশ্যই বলে। আপনারা সেই আন্দোলনে সামিল ছিলেন? আমরা ছিলাম, অনেক সময় ছিলাম। আমরা ডেপুটেশন দিয়ে আমরা সাইন করেছি, আমরা ছিলাম তো। কিন্তু দেখুন, আমরা শিক্ষক তো, আমাদের ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুমটাই আমাদের শোভা পায় বেশি করে, ব্ল্যাকবোর্ডে গিয়ে আমাদের পড়ানোটাই আমাদের শোভা পায়। এবার আমরা ছাত্রদের জন্য রাস্তায় নামাটা সম্ভব? অবশ্যই ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে, তাদের সমাজে সচেতন করে তুলতে হবে যে কী কী সমস্যা হচ্ছে। যেমন এখন আর্লি ম্যারেজ যেটা বলছেন, সেজন্য আমাদের একটা সরকার পদক্ষেপ নিয়েছিল। আমরা স্কুলে নাটক করেছিলাম, ঠিক আছে, নাটক করিয়েছি, নাটকে আমরা অংশগ্রহণ করেছি, এবং প্রত্যেকটা মানে আমরা গ্রামের গার্জেনকে রেখেছি যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আপনি বিয়ে দেবেন না, আগে, কারণ তার শারীরিক সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপর তাকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলুন, তবেই সে একটা সমাজের ভবিষ্যতের পথে একটা নক্ষত্র হয়ে দাঁড়াতে পারে। আমরা অনেক কিছু বলেছি, ঠিক আছে। কিন্তু কার্যকরী হয়নি। কার্যকরী হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আস্তে আস্তে আগে তো যখন সতীদাহ প্রথা ছিল, আস্তে আস্তে মেয়েদের প্রতি অত্যাচার ছিল। এখন মেয়েরা পুরোপুরি স্বাধীন নয়, কিন্তু অনেকটাই এগিয়ে এসছে তারা, অনেক IT সেক্টর বা অনেক প্রশিক্ষণ। সে তো এসছে, সে তো শহরাঞ্চলে মেয়েরা এগিয়ে এসছে বা তারা কাজবাজ করছে, ঠিক আছে, কিন্তু গ্রামের দিকে, গ্রাম অঞ্চলে করছে তো আমাদের। গ্রামের দিকে কিন্তু এই ড্রপ আউট সংখ্যা প্রচুর। এবং আমি আপনাকে ডেটাটাও দিলাম যে 17%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 1.9%, সেখানে পশ্চিমবঙ্গে 17%, অ্যাভারেজ হচ্ছে 18.75%। এটা নিয়ে মানে আপনারা বললেন আপনারা অনেক কিছু করেছেন, এবং এখন যে আন্দোলন করছেন সেখানে কোথাও গিয়ে এই বিষয়গুলোকে আপনারা রাখতে চান, নাকি শুধুমাত্র চাকরির জন্য আন্দোলনটা চলবে? দেখুন, আমাদের চাকরিটা তো রুজি রোজগার, পেটে যদি খিদে থাকে তাই আগে পেটের খিদেটা না মেটা পর্যন্ত আমরা কোনো কিছু ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না, বা সেখানে আমরা এগোতে পারি না। আগে পেটের ভাতটা যে ব্যবস্থা হয়, অবশ্যই আমরা এটা উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো, এবং এর জন্য আমরা অবশ্যই প্রচেষ্টা গ্রহণ করব, এটা আশা রাখি আমরা। বেশ, ধন্যবাদ।